বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প বললে ফেলুদা ব্যোমকেশের নাম আমরা সবাই বলি, কিন্তু সাহিত্য ক্ষেত্রে তাঁদের আবির্ভাবের বহু আগে একজন পুলিশ অফিসার তাঁর নিজের কর্মজীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন 19 শতকের শেষ ভাগে। তাঁর নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ 1878 থেকে 1911 সাল পর্যন্ত টানা 33 বছর পুলিশের চাকরি করেন এবং সেই সাথে তাঁর অভিজ্ঞতাকে লেখনীর মাধ্যমে গল্পের আকারে তুলে ধরতে থাকেন পাঠকের সামনে। 19 শতকের শেষ ভাগে প্রকাশিত হতে থাকে একটি পত্রিকা যার নাম দারোগার দপ্তর। প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত গোয়েন্দা কাহিনীগুলি প্রকাশিত হতো এই পত্রিকায়। সে আমলে দারোগার দপ্তর প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। 19বিংশ শতাব্দীর পুলিশি ব্যবস্থা, সেই আমলের ক্রাইম, তদন্তের পদ্ধতি সম্বন্ধে অনুসন্ধিৎসু পাঠকের মনের জিজ্ঞাসা মেটাতে পারে এই কাহিনীগুলি। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যিক প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প খুনি কে। পর্ব 2। থানায় ফিরে এসে আমি স্নান খাওয়া দাওয়া সেরে ফেললাম। পরে বিশ্রাম করার জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ বিশ্রামের পর আমি লালমোহনকে জিজ্ঞাসা করলাম, দামোদর মৃত্যুর আগে যে কথা বলেছিল তার কোনো অর্থ বুঝেছিলেন? লালমোহন আমাকে উত্তর দিলেন, না, আমি সে কথা ভুলেই গিয়েছিলাম। আর তাছাড়া কথাটা বড় অস্পষ্ট। অস্পষ্ট হলেও তার অর্থ আছে। অর্থ? এই কি বলুন দেখি। দামোদর কি বলেছিল মনে আছে? আম সদ্দা, হ্যাঁ, এইরকমই না কি রকম একটা কথা তো বলেছিল। ঠিক বলেছেন, কিন্তু আপনি ওর কোনো অর্থই বুঝতে পারেননি। আগে না। রাম সর্দার। সে আবার কে? সেই খুনি। দামোদর বলার চেষ্টা করেছিল রাম সর্দার আমায় খুন করেছে, কিন্তু সব কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেনি। কিন্তু এই রাম সর্দারই বা কে, আর তার ভাসি বা কোথায়? সে কথা পরে হবে। এখন আরেকটা কথা বলুন তো, খুনি যে পথ দিয়ে জলার ধারে গিয়েছিল তাতে বোধহয় সে এখানকার একজন পাকা লোক। অনেকদিন থেকেই সে এখানে বাস করছে। হ্যাঁ, এইটা আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি খুনির চেহারা কিরকম সেটা জানলেন কি করে? আর তার আকৃতি যে লম্বা, সেটাই বা কেমন করে জানলেন? কেন? দুটো পায়ের চিহ্নর মাঝের স্থান দেখেই। যে যত লম্বা হয় সে তত লম্বা লম্বা পা ফেলে থাকে। আর সে যে খোঁড়া, সেটাই বা কিভাবে জানলেন? পায়ের দাগ দেখে। এক পায়ের দাগ যত স্পষ্ট, অন্য পায়ের দাগ ততটা নয়। সে এক পায়ে বেশি জোর দিয়ে চলে, কাজেই সে খোঁড়া। আর তার যে ডান হাতের জোর নেই, এই কথাটা আপনি কেমন করে জানলেন? দামোদরের মাথায় যেখানে যেরকম যেভাবে আঘাত লেগেছিল তা ডান হাত দিয়ে মারলে ওইভাবে জখম হওয়ার কথা নয়। খুনি যে নিশ্চয়ই বাম হাতে পিছন দিক দিয়ে আঘাত করেছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এ কথা পরে দেখবেন ডাক্তার নিজেই প্রমাণ করে দিচ্ছে। আমার কথা শুনে লালমোহনের মুখ প্রসন্ন হল। তিনি হাসতে হাসতে বললেন, আমরা দুজনে একই জায়গায় একই রকম জিনিস ও দাগ দেখে আসলাম, কিন্তু দেখুন, আমি চোখ থাকতেও অন্ধ, দেখার মতো কিছুই দেখতে পেলাম না। আর আপনি একজন নিরীহ ব্যক্তির জীবন রক্ষা করতে পারবেন, এটাই আপনার যথেষ্ট পুরস্কার। অন্য কোনো পুরস্কার আপনার যোগ্য হতেই পারে না। আমি এখন লালমোহনের কথায় বেশ আনন্দ পেলাম। নিজের প্রশংসা নয়, তার একটা কথা আমার প্রাণে লেগেছিল। আমি একজন নির্দোষ লোকের জীবন বাঁচিয়ে যে পুরস্কার পেয়েছি তার অন্য কোনো পুরস্কারের সঙ্গে একেবারেই তুলনা চলে না।
খানিক পরেই বললাম, দারোগা বাবু, এখন একবার চলুন, শেষ কাজটা সেরে ফেলি। তখনই দারোগা মহাশয়কে কেশববাবুর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলাম। শুনলাম তার বাঁচবার আশা নেই বটে, কিন্তু তিনি লোকজনের সঙ্গে এখনও বেশ কথাবার্তা বলতে পারছেন, তবে শুয়ে শুয়ে। বিছানা থেকে নড়বার শক্তি আর তার নেই, সুতরাং তার সঙ্গে সাক্ষাৎ করবার ইচ্ছে হলো। আমি কেশববাবুর বাড়ি জানতাম না। কেশববাবু যে সে লোক নন, দেশের জমিদার, সুতরাং কারোর সাহায্য ছাড়া তার বাড়ি চিনতে পারলেও গ্রাম বেড়াবার ছলে থানা থেকে বেরিয়ে পড়লাম। লালমোহন আমার সঙ্গেই ছিলেন, কিন্তু তাকে কোনো কথা বললাম না। থানা থেকে জমিদারের বাড়ি প্রায় 1 ক্রোশ। আমরা গল্প করতে করতে আধ ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। শুনলাম কেশববাবু একটু ভালো আছেন। বাড়ির এক চাকর এসে আমাদের তার ঘরে নিয়ে গেল। ঘরে প্রবেশ করেই দেখলাম কেশববাবু হাত নাড়িয়ে আমাদেরকে তার কাছে ডাকছেন। আমরা তার কাছে গিয়ে বসলাম। তিনি খুব ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন, আর আপনার এই সঙ্গীটি বা কে? আমি একজন ডিটেকটিভ পুলিশ কর্মচারী, আর ও আমার সঙ্গী আপনাদের এখানকারই থানার দারোগা। আমি এই কথা বলা মাত্রই কেশববাবু চমকে উঠলেন। তার মুখ পাংশুবর্ণ ধারণ করল, সমস্ত শরীর যেন কাঁপতে লাগল। তিনি অতি বিমর্ষভাবে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তাঁর এইরূপ অবস্থা দেখে আমি তার মনের ভাব বুঝতে পারলাম। বললাম, আমি দামোদরের খুনের বিষয় এবং রাম সর্দারের সমস্তই জানি। কেশববাবু অতি মৃদু স্বরে আমাকে বললেন, কি সর্বনাশ! আমি কোনো কথা বললাম না। তখন তিনি যেন আপনা আপনি বলতে শুরু করলেন, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যেই করেন। যেদিন থেকে যতীন্দ্র জেলে আছে, আমিও সেই দিন থেকেই শয্যায়। অনুতাপের জন্য নয়, শুধু শুধু আমার দোষে একজন নিরীহ প্রাণী শাস্তি পাবে, সেই জন্যেই। শেষে এটা সাব্যস্ত করেছিলাম যে যদি আমার জীবন থাকতে থাকতে যতীন্দ্রনাথের ফাঁসির হুকুম হয়, তাহলে আমি নিজে গিয়ে সব কথা বলে নিজেই নিজের শাস্তি নেব। কেশববাবুর কথায় আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম। বললাম, আপনাকে এখনো তেমনই করতে হবে। যদি আমি আপনাকে বন্দি করে নিয়ে যাই, যদি রোগ থেকে আপনি মুক্ত হন, তাহলে আপনার নিশ্চয়ই ফাঁসি হবে। কিন্তু আপনার এখন যেমন অবস্থা দেখছি, আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে আমি যতদূর জেনেছি, তাতে বেশ বুঝেছি যে এ যাত্রায় আপনার কোনোভাবেই রক্ষা নেই। আপনার মৃত্যুকাল খুব কাছেই। কিন্তু মরবার সময় একজন নিরপরাধী ব্যক্তির প্রাণ নাশ করে পরকালের পথ নষ্ট করবেন কেন? ইহজন্মে যা করবার করেছেন, যা হবার তা হয়ে গেছে। এখন অকপট চিত্তে সবটা স্বীকার করুন, নিরপরাধী ব্যক্তির প্রাণ দান করুন, নিশ্চিন্ত মনে ইহধাম পরিত্যাগ করুন। আমার কথা শুনে লালমোহনবাবু আমার কানে কানে বললেন, মশাই, আপনার অনুমান সত্যি দেখছি। হ্যাঁ, ইনি বেশ লম্বা আর একটু খোঁড়াও। ও, এর ডান হাতে তো পুরোপুরি বলও নেই। আমার কথা শুনে জমিদার মশাই বললেন, হ্যাঁ, আপনার কথাই ঠিক। সে যাত্রা এই ব্যাধি থেকে আমার আর রক্ষে নেই। সুতরাং
এখন সমস্ত কথা স্বীকার করে একজন নিরপরাধকে বাঁচানোই আমার কর্তব্য। কিন্তু কিন্তু আমার মেয়ের জন্যই আমি সেরকম করতে চাইছি না। কেন? আপনার আপনার মেয়ের তাতে আপত্তি কি? না না, তার কোনো আপত্তি নেই। সে এখনো পর্যন্ত আমার এই পাপের কথা জানে না। কিন্তু যদি সে আমাকে খুনি বলে জানতে পারে, তাহলে তার আর মুখ দেখাবার উপায় থাকবে না। সে কি? আপনার কথা ঠিক ভালো করে বুঝতে পারলাম না যে। অমলা যদি জানতে পারে যে আমি দামোদরকে খুন করেছি, তাহলে হয়তো সে আত্মহত্যা করবে। আপনি তেমন মনে করতে পারেন, কিন্তু আত্মহত্যা করা খুব একটা সহজ কাজ নয়। তাহলে তাহলে আপনি আমাকে কি করতে বলেন? সমস্ত কথা আপনি একটা কাগজে লিখে স্বাক্ষর করে দিন। প্রয়োজন মতো আমি ম্যাজিস্ট্রেটকে দেখিয়ে যতীন্দ্রের প্রাণ রক্ষা করব। আর অমলা জানতে পারবে? আপাতত যাতে আপনার মেয়ে কিছু জানতে না পারে সেই চেষ্টাই করব, কিন্তু পরে পরে সবটাই জানতে পারবে। কতদিন পর? সে কথা আমি নিশ্চিত করে বলতে পারছি না। আমি খুব শীঘ্রই ইহলোক ত্যাগ করব। ডাক্তার কবিরাজ আমায় জবাব দিয়ে গেছে। আমি মরবার পর যদি এই কথা প্রকাশ হয়, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তাই হবে। সেই সময় তার চিকিৎসক ডাক্তার সেখানে এসে উপস্থিত হলেন। তিনিও সব কথা শুনলেন। কেশববাবু কিছুক্ষণ কি একটা যেন ভাবছিলেন, পরে বললেন, আমার আমার এমন শক্তি নেই যে আমি নিজে লিখতে পারি। আমার আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনাকে লিখতে হবে না। আপনার চিকিৎসক এই ডাক্তারবাবু সেই কাজ করে দেবেন। আপনি শুধু সইটা করে দেবেন। ডাক্তারবাবু আমার কথা শুনে নিতান্ত কৌতূহলবশত একখানা কাগজ নিলেন। পরে বললেন, কি বলবেন বলুন, আমি সবটা লিখে দিচ্ছি। কেশববাবু বলতে আরম্ভ করলেন, দামোদর একজন সামান্য লোক নয়। সে মানুষের আকারে একজন দস্যু। এই 20 বছর সে আমায় জ্বালাতন করে আসছে। আমি তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি সেই দুর্দান্ত লোকের বশীভূত হলেন কিভাবে? শুনুন, আমি সবটাই বলছি। ডাক্তারবাবু, আপনি লিখে যান। আমার বয়স তখন 30 বছর। তখন আমার বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর আমি তার বিষয়ের উত্তরাধিকারী হলাম। আমার আর কেউ ছিল না। মাথার ওপর বাবা ছিলেন, তিনি তো মারা গেলেন। আমি সমস্ত বিষয় আশয় বিক্রি করে নগদ টাকা করলাম। একে আমার যৌবন কাল, তার উপর হাতে বেশ টাকাও ছিল। এই অবস্থায় যা হয় সচরাচর সেটাই ঘটল। আমার অনেক সঙ্গী জুটল। আমি মদ খেতে শিখলাম এবং অতি অল্প দিনের মধ্যেই ঘোর বিশ্বাসক্ত হয়ে পড়লাম। সব শুদ্ধ আমার 5 জন বন্ধু ছিল। তারা আমারই পয়সায় আমোদ প্রমোদ করতে লাগলো। আর
ওই দামোদর সেই 5 বন্ধুর মধ্যে একজন। ধীরে ধীরে আমার সব পয়সা শেষ হয়ে গেল। আমার হাতে একটাও পয়সা রইল না। তখন আমরা অর্থ উপার্জনের অন্য উপায় দেখতে লাগলাম। আমরা সন্ধ্যের পর খিদিরপুর অঞ্চলের কোনো নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতাম, আর সুবিধা পেলেই লোকজনের কাছ থেকে টাকা কড়ি যা পেতাম কেড়ে নিতাম। সেই সময় আমার সঙ্গীরা আমার নাম রাখে রাম সর্দার। এইভাবে অর্থ উপার্জন করে আমরা বেশ আমোদ করতে লাগলাম। লোকে আমাদের ওপর কোনো সন্দেহ করত না। একদিন শুনলাম কোনো জমিদারের অনেক টাকা যাবে। আমরা তখন সেই টাকা লুট করবার পরামর্শ করলাম। আমরা সব শুদ্ধ 6 জন ছিলাম, কিন্তু পাছে সফল না হই সেই জন্যে আরো কয়েকজন লোক জোগাড় করলাম। রাত 9টার পর আমরা সেই টাকা পেলাম। যাদেরকে আমাদের সাহায্যের জন্য ডেকেছিলাম তাদেরকে পুরস্কার দিয়ে বিদায় করলাম, আর বাকি সমস্ত পয়সা আমাদের ঘরে নিয়ে এলাম। তারপর সেই অংশ নিয়ে কথায় কথায় দামোদরের সঙ্গে আমার বিবাদ হয়। আমার তখন ভয়ানক রাগ হয়েছিল। আমি দামোদরকে মারবার জন্য একটা লাঠি তুললাম, কিন্তু দামোদর আমার হাতে লাঠি দেখে ভয় পেয়ে গেল। আমি যা দিলাম তাতেই বাইরে থেকে সন্তুষ্ট হয়ে দল ছেড়ে চলে গেল। আমার অবশিষ্ট সঙ্গীরা যথেষ্ট টাকা পেয়ে যে যার নিজের জায়গায় চলে গেল, আর আমিও এই জমিদারি কিনে এখানে বাস করতে লাগলাম। এই জমিদারির আয় কিন্তু সামান্য নয়, বছরে প্রায় 6,000 টাকা। এত টাকার মালিক হওয়ার পর আমার বিয়ে করতে ইচ্ছে হলো। আমি বিয়ে করলাম, আর 3 বছর এক প্রকার নির্বিবাদে সংসার যাত্রা নির্বাহ করলাম। বিয়ের 3 বছর পর অমলার জন্ম হয়। অমলার বয়স যখন 1 বছর, তখন তার মায়ের মৃত্যু হয়। আমি যেহেতু বেশি বয়সে বিয়ে করেছিলাম, তাই আমার আর দ্বিতীয়বার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। অমলাকে আমি নিজেই মানুষ করতে লাগলাম। অমলার বয়স যখন 7 বছর, তখন আমি একদিন হাট থেকে বাড়ি ফিরছি। এমন সময় দামোদরের সঙ্গে আমার দেখা হয়। দামোদরের গায়ে তখন একটা ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, একটা ছেঁড়া চাদরে সবটা ঢেকে এসেছিল। দামোদরকে দেখে আমার দয়া হলো, কিন্তু আমি প্রথমে তাকে কোনো কথা বলতে সাহস পেলাম না। বোধহয় দামোদর আমার মনের ভাবটা বুঝতে পেরেছিল। সে আমাকে একটা ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গেল আর বলল, তারপর সর্দার, এখন তুমি বড় লোক, জমিদার, আর আমি ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। আর এক সময় বলো, আমি তোমার কত উপকারই না করেছি, আর এখন তুমি থাকতে আমার এই দুর্দশা।
যদি ভালো চাও আমার একটা উপায় করে দাও, নয়তো আগের সব কথাই আমি ফাঁস করে দেব। কি বুঝলে? দামোদরের কথা শুনে আমার ভয় হলো। হ্যাঁ, আমি তাকে আশ্বাস দিলাম এবং খানিকটা জমি নিষ্করে ভোগ করতে দিলাম। দামোদর তখন সন্তুষ্ট হলো আর একরকম আনন্দে দিন কাটাতে লাগলো। আমাকে তার আর তার ছেলের ভরণ পোষণের জন্য অর্থ দিতে হতো। তাছাড়াও যখনই দামোদরের টাকার দরকার পড়ত তখনই সে আমার কাছে হাত পাতত, আর আমিও ভয়ে তার প্রয়োজন মতন টাকা দিতাম। কিন্তু ধীরে ধীরে তার সাহস বেড়ে গেল। তার ছেলে যতীন্দ্র সে বড় ভালো ছেলে। হ্যাঁ, তখন তার বয়স হবে 20 বছর, আর আমার অমলা তখন সবে মাত্র 11। দামোদর কথায় কথায় একদিন তার ছেলে যতীন্দ্রর সঙ্গে আমার মেয়ের বিয়ের কথাটা পারল। আমি তার সাহসে আশ্চর্য হয়ে গেলাম। বললাম, তুমি দিন দিন বড় বাড়াবাড়ি করছো। তুমি কি মনে করো তোমার মতো হতভাগার ছেলের সাথে একটা জমিদারের মেয়ের বিয়ে হওয়া সম্ভব? আরে আরে আরে, অত রাগ করলে কি হবে? তোমার আগের অপরাধ কি তুমি ভুলে গেছো নাকি? হ্যাঁ, লোকে জানলে কি হবে সেটা একবার ভেবে দেখো। শোনো, বারবার ওই এক কথায় আমাকে তুমি আর ভয় দেখিও না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু এটা নিশ্চিত জেনো যে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়া অসম্ভব। এই রূপে বিবাদ চলছিল। দামোদরের সাথে দেখা হলেই সে বারবারই একই কথা তুলত। সেই জন্য আমি আর তার সাথে দেখা করতে চাইতাম না। গত জ্যৈষ্ঠ মাসের 3রা দামোদর যখন শিকার করতে যায় তখন আমি দেখেছিলাম। দামোদরের উপর আমার বড় রাগ ছিল। তাকে একবার হত্যা করতে না পারলে যেন আমার নিষ্কৃতি নেই। আমি তাকে খুন করবার মনস্থির করলাম, আর সেই জন্যে এই কাজের উপযোগী এক গাছি লাঠি নিয়ে দামোদর যে জলার ধারে শিকার করতে গেছে সেখানে গিয়ে পৌঁছালাম। যখন জলার ধারে যাই তখন আমি দেখলাম যে বাবা আর ছেলের মধ্যে ঝগড়া চলছে। আমি গোপনে তাদের ঝগড়ার কারণটা জানতে পারলাম। দেখলাম যে ছেলের আদৌ বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু তার বাবা জোর করে অমলার সাথে তার বিয়ে দেওয়ার জন্য জেদ করছে। দামোদরের উদ্দেশ্য এই যে তার ছেলে অমলাকে বিয়ে করলে সেই একসময় আমার সমস্ত বিষয় আশয়ের উত্তরাধিকারী হবে। দামোদরের পরামর্শ শুনে আমার ভয়ানক রাগ হলো। রাগে আমার গোটা শরীরটা যেন জ্বলে উঠল। আমি দেখলাম যতীন্দ্র দামোদরের কাছ থেকে চলে গেল। আমি তখন পা টিপে টিপে
দামোদরের পিছনে গেলাম, আর আর সেই লাঠি দিয়ে সজোরে তার মাথায় আমি আঘাত করলাম। দামোদর চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল, আর আমি ওখান থেকে পালালাম। কিন্তু বাড়ি ফিরে এসে আমার চৈতন্য হলো। আমি যে কি ভয়ানক কাজ করেছি আমি সেটা তখন বুঝতে পারলাম। দেখুন মশাই, আমি যা বললাম এই সবই সত্যি। এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। আপনি জমিদার, টাকা পয়সা এবং লোকজনের অভাব নেই, তবে এমন কাজ আপনি নিজের হাতে করলেন কেন? একবার দামোদরের সাহায্যে এক কাজ করেছি, আর এতদিন পর্যন্ত সেই যন্ত্রণায় জ্বলছি আমি। আবার একটা কাজের জন্য যদি কোনো লোকের সাহায্য নিই, তাহলে তার ফলও যে ওই রকমই দাঁড়াবে এটা ভেবে আমি আর কারোর সাহায্য গ্রহণ করিনি। আমি নিজেই এই কাজ সম্পন্ন করেছি। কেশববাবুর কথা শেষ হতেই আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু, সবটা লিখেছেন তো? হ্যাঁ, সবটাই লিখেছি, শুধু জমিদার মহাশয়ের সইটা বাকি আছে। কি লিখেছেন একবার পড়ুন তো দেখি। ডাক্তারবাবু তখন সেই কাগজ পড়লেন এবং পড়া শেষ হতেই কাগজটা আমার হাতে দিলেন। আমি কেশববাবুকে সেই কাগজে সই করতে বললাম। কেশববাবু সই করে দিলেন। তারপর আমি ডাক্তারকেও সাক্ষী স্বরূপ সই করতে বললাম। ডাক্তারবাবু সই করলেন এবং কাগজটা নিয়ে আমার হাতে দিলেন। আমি সেই কাগজ নিয়ে কেশববাবুর কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু গোপনে কেশববাবুর উপর পাহারা রাখলাম। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ হলো। আমরা থানায় ফিরে আসলাম এবং সেই কাগজটা নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে দিলাম এবং তাকে বললাম, পুলিশ কর্মচারীর অবর্তমানে আবারও কেশববাবুর কাছে গিয়ে তার সমস্ত কথা আবারও লিখে নিতে হবে, কারণ যদি তিনি সুস্থ হয়ে ওঠেন তবে এই খুনি মকদ্দমা তার উপর চালাতে হবেই। আমাদের কথা মতো ম্যাজিস্ট্রেট সাহেব একজন সাহেব ডাক্তারকে সঙ্গে নিয়ে সেই জায়গায় চলে গেলেন, কিন্তু তাদের সেই জায়গায় পৌঁছবার কিছুক্ষণ আগেই জমিদার মহাশয়ের মৃত্যু হয়। সুতরাং তিনি মকদ্দমার থেকে রেহাই পেয়ে গেলেন। যতীন্দ্রনাথ ঠিক সময়ে নিষ্কৃতি লাভ করলেন। পরে শুনেছিলাম ওই যতীন্দ্রনাথের সঙ্গে অমলার বিয়ে হয় এবং তিনি পরিশেষে কেশববাবুর সমস্ত জমিদারির মালিক হন। যে গরিবের মেয়েটিকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, এই গোলযোগের সময় সেই মেয়ের অভিভাবকেরা অন্যের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছেন।